দলীয় বিবেচনা সহ নানা অজুহাতে নিয়োগ বাতিল। এখনো যোগ দিতে পারেনি 2007 সালে চাকরি বঞ্চিত 330 পুলিশ কর্মকর্তা। প্রধান উপদেষ্টার দফতরে আটকা ফাইল। মেট্রো রেলের বিয়ারিং প্যাডে প্রাণহানির ক্ষতিপূরণ দিতে হবে ঠিকাদারকে, দাবি ডিএমটিসিএল এর। প্রকল্প বুঝে না পাওয়ার যুক্তি, তদন্তে গাফিলতি চিহ্নিতের পরামর্শ। 9 মাসে সুনামগঞ্জে 57 প্রসূতি, 362 নবজাতকের মৃত্যু। দুর্গম যাতায়াত ব্যবস্থা ও সচেতনতার অভাবই কারণ। গর্ভবতী মায়েদের সুরক্ষায় বিশেষ উদ্যোগের আশ্বাস। এবং শাটডাউনের মারাত্মক প্রভাব মার্কিন অর্থনীতিতে। কর্মী ছাঁটাই, বেতন আটকে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। 20% ফ্লাইট বন্ধের শঙ্কা। স্থগিত হচ্ছে খাদ্য সহায়তা তহবিল। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। পুলিশ সদর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে সুপারিশের পরও এখনও চাকরিতে যোগ দিতে পারেননি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 পুলিশ কর্মকর্তা। ট্রেনিংয়ের আগে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করায় 17 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। 24-এর গণ অভ্যুত্থানের পর আশার আলো দেখলেও তাতে গুঁড়ে বালি। প্রধান উপদেষ্টার দফতরে ফাইল আটকে থাকায় কবে যোগ দিতে পারবেন চাকরিতে তার উত্তর জানেন না কেউ। স্বপন আহমেদের রিপোর্ট। মুন্সিগঞ্জের নিতাই চন্দ্র দাস ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পুলিশ কর্মকর্তা হওয়ার। সেই ইচ্ছে থেকেই 2006 সালে অংশ নেন এসআই পদের পরীক্ষায়। সব ধাপ শেষে অপেক্ষা শুধু ট্রেনিংয়ে যাওয়ার। কিন্তু 17 বছরেও শেষ হয়নি সেই অপেক্ষার। আমার মাও কিছুদিন পরে মারা যায়। আমার ভিতরে দুঃখ, এই পুলিশ বাহিনীতে আমি আর যোগ দিতে পারিনি। আমার এই যোগদান বাবা দেখে যেতে পারে নাই। পুলিশের নিয়োগে উল্লেখ ছিল চাকরি শুরুর আগে বিয়ে করা যাবে না। রাজবাড়ীর আশরাফুল আলম নিয়ম মেনে 2006 সালের ওই নিয়োগে সার্জেন্ট পদে পরীক্ষায় অংশ নেন। সব ধাপ অতিক্রম করার পর ট্রেনিংয়ের আগে বাতিল হয়ে যায় নিয়োগ। চাকরিতে যোগদানের আশায় 1.5 যুগ পার হয়ে গেলেও বিয়ে করতে পারেননি তিনি। সব নিয়মে করে আমরা করছি, কিন্তু এটা ফল তো আমাদের না। আমি পোশাক পরে আমার আব্বুকে স্যালুট দিতে পারিনি। এখন আশায় আছি যে অন্তত পোশাকটা পরে অন্তত আমার আব্বুর কবরে যাতে স্যালুটটা দিতে পারি। শাহিনুরের দাবি সব ঠিক থাকলেও বগুড়ার সন্তান হওয়ায় কারণ ছাড়াই বাদ পড়েন তিনিও। পরবর্তীতে 6টা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু বগুড়া হওয়ার কারণে আমাকে ভাইবা থেকে আউট করে দেওয়া হয়। উচ্চ পর্যায়ের কমিটির যে সুপারিশ, আইন মন্ত্রণালয়ের যে সুপারিশ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সুপারিশ এবং সেটা পুনর্বহালের যে সামারিটা ওনার কাছে গিয়েছেন, সত্যি কি উনি দেখেছেন? আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি মানবিক সিদ্ধান্ত চাই। কি কারণে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও যোগদানের আবেদনের ফাইল আটকে আছে তার উত্তর নেই কারো কাছেই। একজন ব্যক্তি কিংবা তার পরিবার কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি যে চাকরি বা যে যোগ্যতা মেধার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জন করলেন সেটি তিনি গ্রহণ করতে পারবেন না, তাহলে আসলে আমাদের চাকরির এই প্রসঙ্গগুলো প্রতিযোগিতামূলক থাকারই দরকারটা কি? 1991 সালের একটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলে 1997 সালে তাদের বিশেষ প্রশাসনিক প্রক্রিয়ায় চাকরি ফেরত দেওয়া হয়েছিল। একইভাবে চাকরিতে যোগদানের আশা এখনকার ভুক্তভোগীদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারির পর প্রশ্ন উঠেছে, কারা দেবে এই অর্থ? ডিএমটিসিএল বলছে এখনো প্রকল্প বুঝে নেননি তারা, তাই ক্ষতিপূরণ মেটানোর দায় নিতে হবে ঠিকাদারকে আর চালনা প্রতিষ্ঠানও। তদন্তের মাধ্যমে গাফিলতি চিহ্নিত করে ক্ষতিপূরণ আদায়ের পরামর্শ তার। আরও জানাচ্ছেন মনির হোসাইন। মেগাসিটি ঢাকা, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেল, নগর জুড়ে এত মেগা প্রকল্পের ভিড়ে প্রশ্ন যখন নাগরিক নিরাপত্তা, উত্তর তখন আবুল কালাম আজাদ। 26 অক্টোবরের দুপুর ফার্মগেট মেট্রো রেলের নিচে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হন আজাদ। তারপর থেকেই আলোচনায় মেগা প্রকল্পের নিরাপত্তা। প্রশ্ন ওঠে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো পরিবারের ক্ষতিপূরণ নিয়েও।
দুর্ঘটনার দিন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আজাদের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন সেতু উপদেষ্টা। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। এরই মধ্যে ক্ষতিপূরণ ও তদন্ত কমিটি গঠনের আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন 2 আইনজীবী। পরে 29 অক্টোবর আবুল কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এখন প্রশ্ন, কারা দেবে এই ক্ষতিপূরণ? আইনজীবীরা বলছেন, হুট করেই কাউকে দোষারোপ না করে তদন্তের মাধ্যমে যাদের গাফিলতি পাওয়া যায় ক্ষতিপূরণ দিতে হবে তাদেরই। কারা ওন করে, কারা চালাচ্ছেন, এর সবারই দায়িত্ব আছে। যিনি কন্ট্রাক্টর তার নেগলিজেন্স থাকলে এটা কমিটি একটা করেই করতে হবে। এটা কিন্তু আপনি হুটহাট বলতে পারবেন না যে এই এমডিকে দেওয়ার জন্য, হুটহাট বলতে পারবেন না কন্ট্রাক্টরকে দেওয়ার জন্য, তাই না? এই নেগলিজেন্সটা কি, এটা কমিটির মাধ্যমে তদন্ত করে বের করে তারপরে নির্ধারণ করতে হবে কার লায়াবিলিটিস। এই যে নেগলিজেন্সের কারণে বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, এটা কিন্তু এই মুহূর্তে এটাকে কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আনা উচিত। কারণ আমরা যে কয়টা ঘটনা দেখছি সবগুলো হাইকোর্টে রিট, এবং সেই প্রেক্ষিতে হয়তো ক্ষতিপূরণ বা সেইভাবে আলোচনা চলছে। মেট্রো রেল আইন 2015-এর 8ম অধ্যায়ে উল্লেখ আছে, মেট্রো রেল পরিচালনাকালে কেউ ক্ষতিগ্রস্ত হলে এর ক্ষতিপূরণ দিতে হবে লাইসেন্সিকে। সেক্ষেত্রে দায় আসে ডিএমটিসিএল এর ওপর। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এখনও ঠিকাদার থেকে প্রকল্প বুঝে নেননি তারা, তাই পুরো দায়িত্ব নিতে হবে ঠিকাদারকে। সেই সঙ্গে ত্রুটিগুলো ঠিক না হলে পারফরমেন্স সনদ দেয়া হবে না বলেও জানান তিনি। হাইকোর্টের রোল যেহেতু হয়েছে, এটা আমরা তো মানতেই হবে। কিভাবে মানবো, কতটুকু মানবো, সমস্ত কিছু সময় সাপেক্ষ। খালি নীতিমালা কোনোটাই নাই এখন, এই জায়গায় নাই, মেট্রোর জন্য কোনো সেপারেটলি নাই। বাট যেহেতু এখনও কন্ট্রাক্টার্স কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন, এদের ডিফেক্টস এখনও সম্পূর্ণভাবে বোঝায় দেয় না আমাদের। আমরা যা ডিফেক্টস পাইছি আমরা সমস্ত কিছু নোটিফাই করছি। যেহেতু এখনও বোঝায় দেয় নাই, অবশ্যই এটা কন্ট্রাক্টর এবং কনসালটেন্টের দায়িত্ব। মেট্রো রেলের ত্রুটি সহ ক্ষতিপূরণের বিষয়টি তদন্তাধীন দাবি করে দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রীকে চাকরি দেয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন ডিএমটিসিএল এমডি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলার 8ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষীদের জেরা করবেন মামলার আসামি খুরশিদ আলমের আইনজীবী। গেল 29 অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ইতোমধ্যে সাক্ষীরা আদালতকে নিশ্চিত করেছেন, মিথ্যা হলফনামা দিয়ে শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছিল। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে 30 কাঠা প্লট নেয়ার অভিযোগে 23 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছিল দুদক। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে পিকআপ, অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কার। শনিবার রাতে ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজ মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের দাবি, মোটরসাইকেলে 3 জন এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা 2টি গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। হঠাৎ করে আমরা 3 জনই দৌড় দিছি, রাস্তার উপর দৌড় দিছি। দৌড় দিয়ে আওয়াজ হচ্ছে, আর অ্যাম্বুলেন্সের পিছনে দিয়ে 2 জন লোক দৌড় দিছে। 3 জন ছিল, একজন বাইক নিয়ে। সিলিন্ডার যেন বাস্ট না হয় গাড়িতে, আমরা ওইভাবে হ্যান্ডেল করে আগুনটাকে নিয়ন্ত্রণে আসে আগুনটা নির্বাপন করছি। সুনামগঞ্জে বাড়ছে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনা। চলতি বছরের প্রথম 9 মাসে জেলার সরকারি হাসপাতালগুলোতে 57 প্রসূতি, 362 নবজাতকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী বলছেন, দুর্গম যাতায়াত ব্যবস্থা, হাসপাতালে না নেওয়া ও সচেতনতার অভাবই এর কারণ। সিভিল সার্জন বলছেন, গর্ভবতী মায়েদের সুরক্ষায় মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
হাওর বেষ্টিত সুনামগঞ্জে দিন দিন বাড়ছে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার সরকারি হাসপাতালগুলোতে ৫৭ জন প্রসূতি এবং ৩৬২ জন নবজাতকের মৃত্যু হয়েছে, আর ২১৫ জন প্রসূতি মৃত সন্তান প্রসব করেছেন। হাসপাতালে না এনে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা করছেন অনেকেই। নেওয়া হচ্ছে ধাত্রীদের সাহায্য। এলাকাবাসী বলছেন দুর্গম যাতায়াত ব্যবস্থা ও সচেতনতার অভাবে এমন মৃত্যুর ঘটনা ঘটছে। অনেক সময় বাচ্চারও ঝুঁকি হয়, মায়েরও, মা বাচ্চা দুজনেরই ঝুঁকি হয়। যাত্রীরা প্রসব করতো যখন বাচ্চাটা একটু বাউ হয়, একটু বালাহুরি করে, আর যদি একটু বেগটলা লাগে তেহারা করতে হারে না। ডেলিভারির কারণে বাচ্চারা মারাও যায়, এর লাগে আগে ওই ডাক্তারের কাছে আই। সিভিল সার্জন বলছেন গর্ভবতী মায়েদের সুরক্ষায় মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সন্তান না নেন। এছাড়া এই বিষয়টা নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করতেছে। আমরা ওনাদেরও নজরে আনার চেষ্টা করবো, ওই এলাকাটার জন্য ওনারা বিশেষভাবে নজর দেন। পরিবার পরিকল্পনা বিভাগের তথ্য মতে জেলায় ৯৬ জন পরিবার কল্যাণ পরিদর্শিকার মধ্যে বর্তমানে ৩৮ জন প্রসূতি মায়ের সেবা দিচ্ছেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। ময়মনসিংহ বিভাগে তৃণমূলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে চালু হওয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। নেই ওষুধ, নেই পর্যাপ্ত চিকিৎসক। যেগুলো চালু সেগুলো যেন ধুঁকছে। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। ওবায়দুল হকের রিপোর্ট। জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এটি। জরাজীর্ণ এই ভবনে এতদিন চিকিৎসা কার্যক্রম চললেও গত ৭ মাস ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। কেন, কি কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি সেবাদানের এই প্রতিষ্ঠানটি, সে বিষয়ে জানা নেই কারো। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। ১৫০-২০০ রোগী হয়, আমার ওষুধ থাকে না। ওনারা বললো যে ৭-৮ মাস ধরে ওষুধপত্র বন্ধ, তাহলে আমরা কই যাম। জেলার ২৮টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা। এর মধ্যে যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে 2টি স্বাস্থ্যকেন্দ্র। যে কয়েকটি চলমান আছে সেখানেও রয়েছে নানা সংকট। জনবল সংকট তো একটা বড় চ্যালেঞ্জ আমাদের। বেশিরভাগ জায়গাতে আমাদের এমবিবিএস ডাক্তার নেই, পদায়ন হবে খুব শীঘ্রই। সেটিতে ইনশাল্লাহ আমাদের এই জায়গাগুলোতে ডাক্তার আসবে। নাজুক অবস্থা ময়মনসিংহ জেলার ৯৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। এই যেমন তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বাইরের সাইনবোর্ডে লেখা পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভকালীন ও নর্মাল ডেলিভারি সেবা দেওয়ার কথা। কিন্তু ভেতরে ঢুকলেই দেখা যায় ভিন্ন চিত্র। নেই চিকিৎসক, নেই ওষুধ সরবরাহ, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। একজন ফার্মাসিস্টের উপর নির্ভর করে চলছে পুরো কেন্দ্র। একই চিত্র বিভাগের অন্য 2 জেলা শেরপুর ও নেত্রকোনাতেও। শেরপুরের 41টি ও নেত্রকোনার 58টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আছেন মাত্র 12 জন করে। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক মানুষেরা। এনে তো ওষুধের লাগে আসলাম, অন ওষুধ নাই, অন ওষুধ আসে নাই। রোগীরা আয়া ঘুরিয়া যায়, ওষুধ পায় না, ডাক্তার পায় না। রোগীরা তো বলে আমাদেরকে ওষুধ দেন, আমরা দিতে পারি না, ওষুধ আসে না, এই জন্য দিতে পারি না। যেগুলো আসে ওগুলো যদি আমরা পর্যাপ্ত পেতাম, তারপরে মোটামুটি প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা এখান থেকে দিতে পারতাম, রোগীদের ওষুধ কিনতে হইতো না। এই যখন অবস্থা, তখন অনেকটা অসহায়ত্বই প্রকাশ করলেন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। যদিও নতুন নিয়োগ প্রক্রিয়া শেষে সংকট অনেকটাই কাটবে বলে আশা তাদের। বিশেষ করে আমাদের পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ প্রায় 50% পদ শূন্য রয়েছে। তো যার জন্য আসলে একটু আমাদের সমস্যা হচ্ছে সেবা দিতে। আশা করি যে দ্রুত এগুলি সমাধান হবে, আমরা নিয়োগ দিতে পারবো। সেক্ষেত্রে হয়তো বা আমাদের এই সেবা কার্যক্রম আরও বৃদ্ধি করতে পারবো। সামনে আমাদের যে 48তম বিসিএসসি নিয়োগ আছে, এই নিয়োগ যদি মেডিকেল অফিসার পদায়ন করা হয়, তাহলে আমরা প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন সাব সেন্টারগুলোতে চিকিৎসক দিতে পারবো। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত 106টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের পদ অনুমোদিত থাকলেও শূন্য 59টি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরও থাকছে। অনেকে ওর মিসবিহেভে দেখা যাচ্ছে আমার কাছে এসে কমপ্লেন করতো যে ওর জন্য আমার এরকম মেন্টাল প্রবলেম হচ্ছে। অনেকে কান্নাকাটিও করে। অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে জুনিয়র ক্রিকেটারদের মানসিক টর্চারের অভিযোগ রুমানার। জাহানারা ইস্যুতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন বিসিবির। পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা বড় ভুক্তভোগী। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুত ক্ষতিপূরণ এখনও অধরাই।
তাই আসন্ন COP30 সম্মেলনে দাবি দেওয়া জোরালোভাবে তুলে ধরতে কূটনৈতিক ও বাস্তব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে দক্ষিণাঞ্চলের মানুষ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের উপকূলীয় অঞ্চল এখন জলবায়ু বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে ক্ষতির পরিমাণ বাড়ছে প্রতি বছরই। এসব অঞ্চলে কমছে ফসলি জমি আর ফসলের উৎপাদন। বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন বহু মানুষ। লবণাক্ততা বৃদ্ধিতে সুপেয় পানির সংকটও বেড়েই চলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে গড়ে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ফসল হয় না, লবণ পানি খুবই এটা অসুবিধা। খুব ঘূর্ণিঝড়, তাতে করে আমাদের সব ডুবে যায়, পানিতে ডুবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই। লবণ পানি ঢোকে, আমাদের ফসলের ক্ষতি হয়, মানুষ চলে যায়, তারপরে হলো ফসলের ক্ষতি হয়, নিজেদের গরু বাছুর ছাগল হাঁস খুঁড়ো কিছুই থাকে না। আগামী 10 নভেম্বর থেকে ব্রাজিলের বেলিম শহরে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে বিশ্বের 198টি দেশের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ ও ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা করবেন। বিশ্বব্যাংকের তথ্য বলছে বাংলাদেশে বার্ষিক জলবায়ু ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে $3.2 বিলিয়ন। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের অন্যতম মূল বিষয় ক্ষতিপূরণ তহবিলের চূড়ান্ত কাঠামো নির্ধারণ। ক্ষতিপূরণ আদায়ের দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বেসরকারি সংস্থা ও তরুণ জলবায়ু কর্মীরাও এ সম্মেলন ঘিরে জোর প্রস্তুতি নিচ্ছেন। ক্ষতিপূরণ, অভিযোজন তহবিল ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন, এসব বিষয় নিয়ে এবারও বাংলাদেশের দাবি থাকবে জোরালো। তবে বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক লবিংয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা যেই দাবিটা উত্থাপন করেছে যে লোন হিসেবে না, কিন্তু আমাদেরকে গ্রান্ট হিসেবে দিতে হবে। সো এই গ্রান্টিং এর ব্যাপারে আমরা COP30-তে আমরা এবার এই বিষয়টাকে হাইলাইট করব। 300 বিলিয়ন থেকে এটাকে আমরা 1.3 ট্রিলিয়নে নিয়ে যেতে চাই। এটা তো ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড এবং থার্ড ওয়ার্ল্ডের ফাইট। এটা কতটুকু পারা যাবে, কতটুকু কমিটমেন্ট করবে, সেটা নির্ভর করে হচ্ছে কি যেটা নেগোসিয়েশনের উপরে। সম্মেলনে উপকূলীয় ক্ষতি, বাস্তুচ্যুতি ও ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রাধান্য দিতে চায় বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট দফতর ও গবেষণা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে তথ্য উপাত্ত সংগ্রহ এবং দাবিনামা চূড়ান্ত করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের অভিজ্ঞতা তুলে ধরতে বিশেষ উপস্থাপনাও রাখা হয়েছে। এই যে দুর্যোগগুলো ক্লাইমেট জনিত কারণে যেগুলি হচ্ছে, সেগুলি থেকে আমরা চাইব পরিত্রাণ কিংবা এগুলিতে পুনর্বাসন কার্যক্রমে এটার জন্য আমরা কি ধরনের ফান্ড অ্যাকুমুলেট করতে পারি। 11 দিনব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলন শেষ হবে আগামী 21 নভেম্বর। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জামালপুরের ইটাইলে ব্রহ্মপুত্র নদের ভাঙনে দিশেহারা এলাকাবাসী। নদের গর্ভে বিলীন হচ্ছে ভিটেমাটি, ঘরবাড়ি, ফসলের জমি। বাসিন্দাদের অভিযোগ নদ খননের কারণেই দেখা দিয়েছে ভাঙন। তবে BIWTA বলছে ড্রেজিং শেষ হলে ভাঙন কমার পাশাপাশি উপকৃত হবে অঞ্চলের মানুষ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ব্রহ্মপুত্রের নাব্যতা বাড়াতে 2021 সাল থেকে শুরু হয় 227 কিলোমিটার খনন কাজ। 96টি পয়েন্টে চলছে ড্রেজিং কার্যক্রম। এর মধ্যে ময়মনসিংহ অংশে 46টি ড্রেজার দিয়ে খনন করা হচ্ছে। তবে খনন চলাকালে জামালপুরের ইটাইল অংশে ভাঙন চলছে। স্থানীয়দের অভিযোগ, খনন শুরুর পর থেকেই গত 4 বছর ধরে বিভিন্ন এলাকায় নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ। এতে আতঙ্কে রয়েছে নদী তীরের বাসিন্দারা। ওদের আমরা অনেকভাবে অনুরোধ করছি, তোমরা এই জায়গায় বালুগুলা তুইলো না। অনুরোধের কারণে ওরা আমাকে অনেক হুমকি দিছে। এটা শেষ ঠিকানা, এটা যদি ভেঙে যায়, যেভাবে ডেজের বালু তুলতেছে এভাবে ভেঙে যাবো। বালু তুললে আঙ্গর বাড়ি ঘর ভাঙ্গে দিতেছে, আমরা জীবত নিয়ে যাবো কোটাই, কোন জায়গা থাকবো, আঙ্গর কোনো কিছুই নাই। তবে BIWTA বলছে ড্রেজিং শেষ হলে ভাঙন কমার পাশাপাশি উপকৃত হবেন এই অঞ্চলের মানুষ। মাঝখানে যে চরটা থাকে, চরটা থাকার জন্য দুই পাশ দিয়ে পানি যায়, পাড়গুলো ভেঙে যায়। তো আমরা যখন মাঝখান দিয়ে কেটে দিব, তখন পানিগুলো আমাদের মাঝখান দিয়ে চলে যাবে। সো আমাদের দুই পাড়ে চাপটা পড়বে না, ভাঙনটা আমাদের অনেক কমে আসবে। গত 2 মাসে নদের ভাঙনে জামালপুরের ইটাইল অংশে শতাধিক বাড়িঘর ও 50 বিঘা ফসলি জমি ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, জামালপুর। দেখছেন সময় সংবাদ। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। এছাড়া দেশের আদালতগুলোতে মামলা জট দ্রুত নিরসনে সরকার অতিরিক্ত বিচারক নিয়োগ দিচ্ছে বলেও জানান তিনি। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা শহীদ মিনারে পালন করছেন অবস্থান কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। সামিয়া, 10ম গ্রেড সহ টানা আসলে দাবি করে 10ম গ্রেড সহ বিভিন্ন বিষয় নিয়ে 3 দফা দাবিতে আসলে রাজপথে আছেন বিগত কয়েকদিন ধরে যে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, সহকারী শিক্ষকরা আছেন, তারা তারই প্রেক্ষিতে কিন্তু আমরা আসলে দেখছি আজ সকাল থেকেই কিন্তু শহীদ মিনারের সামনে তারা অবস্থান করছেন। পাশাপাশি আজ সকাল থেকে সারা দেশে সব প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণ দিবস কর্মবিরতিতে কিন্তু তারা গেছেন এবং সারা দেশে প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু বন্ধ, তারা আসলে শিক্ষা দান করতে যাবেন না, এমনটি আমরা দেখছি। গতকালকের একটি ঘটনার প্রেক্ষিতে কিন্তু তাদের আজকের এই নতুন কর্মসূচি তারা দিয়েছেন। আমরা দেখেছি গতকাল বিকালে কলম সমর্পণ কর্মসূচিতে তারা এই শহীদ মিনার থেকে পদযাত্রা করে আসলে শাহবাগমুখী যখন হয় তখন তাদের উপর যেটি আমরা দেখেছিলাম শিক্ষকদের উপর কিন্তু হামলা করেন পুলিশ এবং বাধা দেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজ তাদের এই কর্মসূচি এবং তারা আমাদেরকে বলছিলেন এই কর্মসূচিতে কিন্তু তারা সারা দেশে আসলে তাদের পাঠদান যে কর্মসূচি সেটি স্থগিত করেছেন এবং সকাল থেকে কিন্তু তারা 3 দফা দাবি করছেন। পাশাপাশি তারা আজকে কিন্তু আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তার পদত্যাগ কিন্তু তারা দাবি করছিলেন। এর পাশাপাশি তারা ভবিষ্যতে আসলে এই দাবি না মানা হলে পরবর্তীতে তাদের আরো কঠোর কর্মসূচি ঘোষণার কিন্তু হুঁশিয়ারি তারা দিচ্ছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির সমস্যা সমাধানের কিন্তু তারা আসলে দাবি করছেন। এই দাবিগুলো 3টি দাবির মধ্যে আরো কিন্তু একটি দাবি হচ্ছে এটি এবং শিক্ষকরা কিন্তু এখানে শতাধিক শিক্ষক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষক সংখ্যা বাড়বে বলে আমরা আসলে এই যে কর্মসূচি তারা দিচ্ছেন তাদের দাবি এবং তারা তেমনটি আশা করছেন। আমরা আসলে দেখছি যে এখানে যে তারা অবস্থান করছেন সকল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আসা শিক্ষকরা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু তাদের দাবি একটাই, এই যে 10ম গ্রেডে তাদের পদোন্নতি করতে হবে এবং এর মধ্য দিয়েই তাদের যে শিক্ষার মান সেটি আরো উন্নত করতে পারবেন তারা বলে আশা করছেন। তো এই ছিল আমার কাছ থেকে শহীদ মিনারের সবশেষ তথ্য এবং এখানের অবস্থান কর্মসূচি। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। শেরপুর সদর উপজেলার 7 নম্বর চর গ্রামে যাতায়াতের একমাত্র সড়কটি ব্যবহার অনুপযোগী। পাকাকরণ শুরু হলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর পালিয়েছে ঠিকাদার। দ্রুত সড়কটির কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। পাকা সড়ক নির্মাণ করতে 2 ধারে ইটের গাঁথুনি দিয়ে মাঝ থেকে সরিয়ে ফেলা হয়েছে মাটি। বালু ভরাটের পর করা হবে পাকা, তার আগে রাজনৈতিক পট পরিবর্তন। আওয়ামী লীগ সংশ্লিষ্টতা থাকায় বাকি কাজ সম্পূর্ণ না করে পালিয়ে যায় ঠিকাদার। 17 মাস ধরে কাজ বন্ধ থাকায় বিপাকে শেরপুরের কামারচরের ইউনিয়নের 7 নম্বর চরের বাসিন্দারা। দশানী নদীর তীরবর্তী এলাকায় 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4টি মাদ্রাসা, কয়েকটি মসজিদ ও বড় বাজার থাকলেও শাহাবুদ্দিচর থেকে মাত্র 4 কিলোমিটার কাঁচা সড়কটিতে বৃষ্টিতে হাঁটু পানি সমান কাদা জমে যায়। এতে চরম ভোগান্তিতে শিক্ষার্থী সহ স্থানীয়রা। রাস্তা কাজ শুরু করার পরে অল্প কিছু করার পরে পালাইছে। বর্ষাকালে আমাদের এই রাস্তা এমনই অবস্থা হয় যে চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায় এবং নানা দুর্ঘটনা ঘটে। বর্ষাকালে তো আমরা এই রাস্তাটা আই না। আজকে যদি পাকা থাকতো
রাস্তা থাকতো পাকা থাকতো তাহলে অল্প সময়ে আমরা 5 টাকা 10 টাকা দিয়ে কামারচর বাজার যায় বেচাকেনি করা হইতাম। আমাদের রাস্তার কাজটা তাড়াতাড়ি যেন সম্পন্ন হয়। নির্দিষ্ট সময় কাজ শেষ না হওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি দ্রুত কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। এখন যথাসময়ে কাজটা করে নেয়, আমার সরকারি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও কাজ তো বাতিল হবেই এবং সে ডিবারও হবে। 2023 সালের ডিসেম্বরে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার অংশ সড়ক সংস্কারের দায়িত্ব পায় ভাটি বাংলা এন্টারপ্রাইজ ও বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। কাজ শেষ হওয়ার কথা ছিল 2026 সালের জানুয়ারিতে। সময় সংবাদ, শেরপুর। দেখছেন সময় সংবাদ। দুর্ধর্ষ কাকন বাহিনীকে ধরতে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী 4 জেলার দুর্গম পদ্মার চরে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। শনিবার ভোরে শুরু হয় অপারেশন ফার্স্ট লাইট। এতে পুলিশ, র্যাব ও এপিবিএন এর 1200 সদস্য অংশ নেন। সকাল 10টা পর্যন্ত সাঁড়াশি অভিযানে বাহিনীর 21 সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয় 5টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য। গেল 27 অক্টোবর চরে কাশের খড় দখলকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে বাঘায় আমান ও নাজমুল নিহত হন। প্রতিপক্ষের গুলিতে নিহত হয় কাকন বাহিনীরও এক সদস্য। দেশের বাইরের খবর। সরকারি অচলাবস্থা কাটিয়ে উঠতে না পারলে 20% ফ্লাইট বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি। একই সঙ্গে সাময়িকভাবে খাদ্য সহায়তা তহবিল স্থগিত রাখার অনুমতি দিয়েছেন আদালত। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিমার অর্থ সরকারি তহবিলের পরিবর্তে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট ও রিপাবলিকানদের মতবিরোধে 39 দিন ধরে বন্ধ সরকারি কার্যক্রম মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে। খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই, বেতন আটকে দেয়া, সরকারি তহবিল স্থগিতের মতো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনকি কমিয়ে আনা হচ্ছে ফ্লাইটের সংখ্যাও। গত সপ্তাহে বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা 10% কমানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন না গড়াতেই এই সংখ্যা 20% পর্যন্ত কমানোর কথা ভাবছে তার প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি জানান, কর্মচারীদের অনুপস্থিতি বাড়লে ফ্লাইটের সংখ্যা আরও কমিয়ে আনা হবে। বড় এয়ারলাইন্সগুলো বলছে প্রাথমিকভাবে ফ্লাইট বাতিলের ফলে বড় ধরনের সমস্যা হবে না। তবে আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সতর্ক করেছেন, সময়ের সঙ্গে বাড়তে পারে এই বাতিলের হার, যা নতুন করে ভোগান্তি বাড়াতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে শাটডাউনের ফলে মুখ থুবড়ে পড়েছে মার্কিন সামাজিক সহায়তা ব্যবস্থাগুলো। এর মধ্যেই খাদ্য সহায়তা ব্যবস্থা বা স্ন্যাপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছেন আদালত। আদেশটি প্রায় 4 কোটি 20 লাখ মার্কিন নাগরিককে প্রভাবিত করছে, যা স্ন্যাপ প্রোগ্রামের ওপর আগাগোড়া নির্ভরশীল। সিনেটে তর্ক বিতর্ক এড়িয়ে স্বাস্থ্য বীমা সংক্রান্ত ফেডারেল অর্থ সরাসরি নাগরিকদের কাছে পাঠানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি রিপাবলিকানদের এই আহ্বান জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও সিনেটে ফিলিবাস্টার নীতি বাতিলের মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি। কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি তারিকুল হাকিম। কমিটির বাকি 2 সদস্য বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ। আইসিসি সভায় যোগ দিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দেশে ফেরার পর দেয়া হলো এই কমিটি। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে হবে 15 কর্মদিবসের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন মঞ্জুরুল তাকে যৌন হয়রানি করেছেন, যদিও জাহানারার সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন মঞ্জুরুল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দলীয় বিবেচনা সহ নানা অজুহাতে নিয়োগ বাতিল। এখনও যোগ দিতে পারেননি 2007 সালে চাকরি বঞ্চিত 330 পুলিশ কর্মকর্তা। প্রধান উপদেষ্টার এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ নিবিড়। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।